কয়লা পাচার দুর্নীতির যে তদন্ত তার খাতা নতুন করে খুলেছে ইডি, আর তাতে শাসক দল তৃণমূলের অনেকগুলো কারণে ভয় বেড়েছে। বেশি ভয় এবং চিন্তার কারণ ভাইপো বাবুর। তবে ইডি শেষ পর্যন্ত কি করবে বা কি করতে পারবে তা নিয়ে ধোঁয়াশা আছেই। তবে এটুকু বলে দিতে পারি, তদন্ত যে জায়গায় চলে গিয়েছে তাতে জেল যাওয়ার ভয় অনেকের। তৃণমূলের নেতা মন্ত্রীদের তো বটেই, পুলিশ প্রশাসনের কর্তাদেরও অনেকে ভয় পাচ্ছেন। সেই সঙ্গে একটা বড় ভয় পাচ্ছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ব্যক্তিগতভাবে যে কোনো সরকারি সংস্থা, তদন্তকারী সংস্থার উপরে ভরসা রাখতে ভালোবাসি, কিন্তু আমার যে সাংবাদিক সত্তা, সেই সত্তার মধ্যে আমার মনে, আমার মনে ইডি সিবিআই কে নিয়ে না অনেক প্রশ্ন। তবুও বলছি, এবার কিছু হবেই এমন ইঙ্গিত মিলছে। আর কি কি হতে পারে তা জানানোর এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে, কয়লা পাচার তদন্তে কেন ভাইপো বাবুর সবচেয়ে বেশি ভয় এবং কি করে বুঝতে পারবেন যে তিনি সত্যিই ভয়ে আছেন তা জানতে দেখুন এবং শুনুন পিনাকি বলছে। বন্ধুরা, কয়লা পাচার তদন্তের বয়স কিন্তু অনেক হয়ে গেল, কিন্তু সেভাবে সাফল্য দেখা কি গেছে? এটা নিয়ে না দুটো উত্তর। এক, সাফল্য মিলেছে। দুই, সাফল্য মেলেনিটাই আগে বলি, খারাপটা আগে বলা ভালো। আসলে কি হয়েছে, এত দিন ধরে তদন্ত চললেও, এত বিচার আদালত, এত কিছু হলেও, এত তল্লাশি চললেও গ্রেপ্তারের বড় মাথা গ্রেপ্তারের কোনো নজির দেখা যায়নি। এই যে দেখা না যাওয়াটা, এটাতেই প্রমাণিত যে সাফল্য মেলেনি। তবে একটা সাফল্য মিলেছেও, সেটাও কিন্তু বেশ বড় সাফল্য। সেটা হলো এই দুর্নীতি থেকে তৃণমূলের যে নিয়মিত প্রতিদিনের আয়, কয়লা পাচারের যে টাকা দলের নেতাদের, ওপরের নেতাদের, মাথাদের বা দলের ভান্ডারে আসতো, সেটা বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে কেন বন্ধ হয়ে গিয়েছে বলছি। দলের ভান্ডারে টান পড়েছে, একই সঙ্গে গোটা দলটা একটা চাপের মধ্যে রয়েছে। এই দুর্নীতির থেকে তো আয়টা ক্রমশ কমছে, আর তাতে চাপ কিন্তু শুধু ভাইপোর একার নয়, পিসিরও। সামনে ভোটের বিপুল খরচ। আর ভাইপো বাবুর আরো একটা বড় চিন্তা কি জানেন? মনে রাখতে হবে, এই কয়লা পাচারের যে মূল পান্ডা বিনয় মিশ্র, কয়লা পাচার চক্রের কিংপিন অনুপ মাঝি ওরফে লালার প্রোটেক্টর ছিলেন। কেন প্রোটেক্টর হয়েছিলেন তিনি? তার কারণ বিনয় মিশ্রর উপর আমাদের ভাইপো বাবুর অগাধ ভরসা, অগাধ ভালোবাসা। তারা এতটাই ঘনিষ্ঠ যে ভাইপো বাবু যখন যুব তৃণমূলের সভাপতি হলেন, তখন তিনি যে কমিটি তৈরি করেছিলেন, সেই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছিল বিনয় মিশ্রকে। আপনারা দেখুন, ভাইপো বাবুর সই করা সেই নিয়োগপত্র, যেখানে জলজল করছে কয়লা কাণ্ডে ফেরার বিনয় মিশ্রের নাম। তার নানা নামে নানা পাসপোর্টের খোঁজ পাওয়া গিয়েছে। আজ এই দেশ, কাল ওই দেশ, এইভাবে নাকি ঘুরে বেড়ান। তার জন্য ভারতের তদন্তকারীরা তার হদিশ পাচ্ছিলেন না। কিন্তু গত বছরে নাকি দুবাইতে ভাইপো বাবু চিকিৎসা করার জন্য আমেরিকা যাওয়ার পথে যখন দুবাইতে ছিলেন, তখন নাকি এই বিনয় মিশ্রর সঙ্গে ভাইপো বাবুর দেখা হয় এবং একটি বৈঠক হয়েছিল বলে অভিযোগ আছে। সে অভিযোগের সত্য মিথ্যা সবই কিন্তু বিচার্য। তবে সেই সময় ভাইপো বাবুর তরফে সেভাবে এর কোনো বিরোধিতা করা হয়নি। প্রশ্নটা শুধু বিজেপি তুলেছে, ইডি সিবিআই তুলেছে তাই নয়, প্রশ্নটা তুলেছিলেন
কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। আপনাদের জানাই যে ভাইপোকে বিদেশ থেকে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু মুশকিল একটা হয়েছে কি, বিনয় এখন অন্য দেশের নাগরিক। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানাতু, সেখানে তিনি আছেন এবং এই ভানাতুতে যে কেউ পয়সা থাকলে নাগরিকত্ব পেতে পারেন। আর তার ফলে কলকাতার বাসিন্দা বিনয়কে ওই দ্বীপরাষ্ট্র থেকে নিয়ে আসায় সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশ জারি হয়েছে বিনয় মিশ্রের বিরুদ্ধে। মানে তিনি যদি কোনো বিমানবন্দর দিয়ে পারাপার করেন, যে কোনো দেশ তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিতে পারে। কিন্তু বিনয় মিশ্রর নানা নামে নানা পাসপোর্ট, কখন কোনটা ব্যবহার করেন জানা নেই। তবে বিনয় মিশ্রের অনেক বড় রহস্য সম্প্রতি জানা গিয়েছে, সেগুলো বলতে গেলে একটা গোটা প্রতিবেদন লাগবে। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সেটা করব। তবে আজকের প্রতিবেদনে এগোনোর আগে, পিসি ভাইপোর সেই ভয়ের কথা বলার আগে, বিনয়, বিকাশ, অনুপদের কথা বলার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। ইডি কর্তারা বলছেন 2015 থেকে 2019 সালের মধ্যে মোট 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছিল কয়লা পাচার চক্রে। 2020-তে তদন্ত শুরু করে ইডি, তখনই জানা যায় এখন সেটা আবার বেড়েছিল। ইডির দাবি এখন কয়লা কেলেঙ্কারির যা বহর তা অতীতের দুর্নীতির থেকে অনেক বেশি। দুর্নীতির মাত্রা অতীতকে ছাপিয়ে যাবে। দেখুন, ঝাড়খণ্ড থেকে আসা বেআইনি কয়লা পাচার চক্রের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে এবার প্রশাসনের উঁচু উঁচু মাথাদের নাম এসেছে, রাজ্য পুলিশের বিভিন্ন অফিসারের নাম রয়েছে, কর্মীদের যোগসাজশের কথা মিলেছে, কয়েকজন আইএএস অফিসারের নামও মিলেছে। আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইতিমধ্যেই তারা সতর্ক। তারা শাসক দলের নেতাদের সঙ্গে বিশেষ কথা বলছেন না এবং ইডির হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিকে যোগাযোগ শুরু করে দিয়েছেন। সম্প্রতি ঝাড়খণ্ডের ধানবাদ আর দুমকায় কয়লা মাফিদের বাড়ি, অফিস, ফ্ল্যাট মিলিয়ে মোট 20 জায়গায় তল্লাশি চালায় ইডি। এ রাজ্যেও আসানসোল, দুর্গাপুর, কলকাতা এবং পুরুলিয়ায় প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যবসায়ী কয়লা কারবারিদের বাড়ি, অফিস, তাদের সব ফ্ল্যাট, এরকম 24টা জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এখনো এই রাজ্যের বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এলাকায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে, কয়েকজনকে তলব করা হয়েছে, কয়েকজনকার বাড়িতে যাওয়া হবে, এরকম পরিস্থিতি রয়েছে এখন। মানে এই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে ইডি নাকি এমন সব নথি পেয়েছে যাতে কয়লা পাচার কবে হয়েছে, কোথায় হয়েছে, তার ভাগ কারা পেয়েছে, রাজ্যের কোন কোন প্রভাবশালী পুলিশ কর্তা আমলা জড়িত এবং কলকাতায় শাসক দলের প্রথম সারির কোন কোন নেতার মাধ্যমে কোন বড় নেতার কাছে কত টাকা পৌঁছেছে তার কিছু প্রমাণ মিলেছে, আরো প্রমাণ বের করার কাজটা চলছে। আমরা জানি যে ঝাড়খণ্ড থেকে যে কয়লার বেআইনি পাচার হয় তার যে মূল ঘাঁটিটা সেটা হচ্ছে কুলটির নিয়ামতপুর ফাঁড়ির ডুবডুবি বলে একটা চেকপোস্ট আছে, সেখানে ওখানেই সরকারি রাজস্বের কোটি কোটি টাকা পুলিশ, প্রশাসন ও প্রভাবশালী নেতাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায়, তাদের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। এই ভাগ যারা পান তাদের বড় অংশই দাপুটে ব্যবসায়ী, প্রশাসনিক কর্তা এবং বড় মাপের প্রভাবশালী রাজনীতিক। ইডি সূত্রে দাবি 2023-এর পর থেকে রোজ কয়লা বোঝাই 10 চাকা, 14 চাকা, 16 চাকার হাজার দেড়েক লরি ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকে।
বাজেয়াপ্ত নথিতে স্পষ্ট যে লরি পিছু 25 থেকে 45,000 টাকা লুট হয়েছে। স্থানীয় নেতাদের আশ্রিত দুষ্কৃতীরাই লরি পিছু 2-2.5 টাকা করে হাতিয়েছে। সাম্প্রতিক তল্লাশি অভিযানে ঝাড়খণ্ডের কয়লা মাফিয়া যাদের বাড়িতে বাড়িতে রেড হয়েছে তাদের আমি নামগুলো পড়ে শোনাই আপনাদের। লাল বাহাদুর সিং, অনিল গোয়েল, অমর মন্ডল, সঞ্জয় খিমকা, এদের সকলেরই না কলকাতাতেও অফিস আছে, ফ্ল্যাট আছে। তাদের ডায়েরি, নোটবুক এবং বিভিন্ন নথি ইডি উদ্ধার করে ফেলেছে। ঝাড়খণ্ডের ওই কয়লা কারবারিদের সঙ্গে এ রাজ্যের প্রভাবশালী ঘনিষ্ঠ যাদের নাম রয়েছে সেই তালিকাও ইডির থেকে পেয়েছি। তারা হলেন নরেন্দ্র খাড়কা, কৃষ্ণ মুরারি, কয়াল যুধিষ্ঠির ঘোষ, রাজকিশোর যাদব, লোকেশ সিংহ, চিন্ময় মণ্ডল, নীরদ বর্মন মণ্ডল। এদের এই ঝাড়খণ্ডের ব্যবসায়ী এবং কলকাতার এবং বাংলার এই ব্যবসায়ীদের মধ্যে একদম নিবিড় ঘনিষ্ঠতার যোগসূত্র মিলেছে। এই ভাগের টাকা না এরা তৃণমূলের মাথাদের কাছে পৌঁছে দেয়। ঝাড়খণ্ডের টাকা কলকাতায় ব্যবসায়ীদের মাধ্যমে আসে, সেখান থেকে তৃণমূলের মাথাদের কাছে পৌঁছে যায়। তারা কি করেন, তারা কিছুটা নিজেদের অ্যাকাউন্টে, বাকিটা দলের ফান্ডে ঢোকান। খরচ আছে তো, আইপ্যাকের লোকজনে যে মাইনে দিতে হয় তার টাকাটা দিতে হয় তো, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এসবের টাকা দেওয়ার জন্য মদ বিক্রি করতে হয়। কিন্তু দল চালাতে গেলে যে টাকা লাগে, তৃণমূল এখন আঞ্চলিক দল, চাঁদা কমে গেছে। রাজ্যের প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ীর নিয়মিত দুবাই, মনে রাখবেন দেশ দুটো ভাবুন, দুবাই এবং লন্ডনে যাতায়াতের প্রমাণ মিলেছে। কালো টাকা বিদেশেও নানা সংস্থায় বিনিয়োগ করা হয়েছে। ওই সংক্রান্ত নথিও ইডির হাতে এসেছে। কি করবে আমি জানি না, এসেছে। এটা অফিসের কর্তারা বলছেন, কিন্তু বড় কর্তারা কি বলছেন সেটা তো জানা যাচ্ছে না। সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, এই থাইল্যান্ড নামটা একটু আলাদা করে উল্লেখ করছি, একটু মনে রাখবেন। এখানকার হোটেল এবং পরিবহন ব্যবসায় কয়লা পাচারের টাকার বড় অংশ বিনিয়োগ হয়েছে বলে প্রমাণ ইডির হাতে রয়েছে, আরো প্রমাণের সন্ধান চলছে। ফলে এই তৃণমূলের যেসব নেতারা আপনারা চেনেন, ভাইপো বাবুকে তো চেনেনি, আরো অনেকেই আছেন যারা ঘন ঘন বিদেশে যান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, লন্ডন, তারা সকলে আতশ কাচের তলায়। ভাইপো বাবুর চিন্তা এখানেই, ভয়ও। দেখে বোঝা না গেলেও একটা জিনিস জানবেন, যখন একটা মানুষ বেশি বেশি হুমকি দিচ্ছে তার মানে তার মধ্যে ভয় রয়েছে। ভয় না থাকলে কেউ এসআইআর নিয়ে কেন্দ্র সরকারকে এত খারাপ ভাষায় আক্রমণ করে না। মোদী সরকার, বিজেপি সরকার ঠিকই করে রেখেছে, গণতান্ত্রিক উপায়ে এর জবাব দেওয়া হবে। রাজনৈতিক বদলা নেওয়ার ভাবনা এখনো পর্যন্ত নেই। এই যে পিসিমণিও বলছেন না গোটা ভারত হিলিয়ে দেবেন, সেটা তিনি ভয়ে বলছেন, কারণ তিনি টের পেয়ে গিয়েছেন কি হতে চলেছে, কি কি হতে পারে। সেটা টের পেয়েই ভয়, আর ভয়ের থেকেই এত হুমকি। পলাতক বিনয়ের কথা বললাম, বিনয়ের ভাই আছে একটি, বিকাশ মিশ্র, তারও নাম এই কয়লা পাচার তদন্তে রয়েছে, দুর্নীতিতে রয়েছে। তাকে একবার গরু পাচার তদন্তে তাকে একবার গ্রেফতার করা হয়েছিল, একবার এক নাবালিকাকে হেনস্থা করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি জামিন পাওয়ার পরে হুমকি দিয়েছেন যে পশ্চিমবঙ্গে পুলিশ তাকে খুন করার চেষ্টা করছে, তাকে মেরে ফেলার চক্রান্ত চলছে, কারণ তিনি নাকি মুখ খুললে রাজ্য সরকার পড়ে যাবে। কিন্তু তিনি তো নিজের থেকে মুখ খুলবেন না, তার মুখ খোলানোর ব্যবস্থা কেন করা হচ্ছে না সেটা জানা নেই। আর তাতেই আপনাদের মতো আমার মনেও অনেক প্রশ্ন রয়েছে। কয়লা পাচার মামলায় ভাইপো বাবু, তার স্ত্রী রুজিরা দেবীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভাইপো বাবুর শালিকা মেনকা গম্ভীরও এই তদন্তের আওতায় রয়েছেন। কিন্তু
এখন কিন্তু বড় চিন্তা ভাইপোর মধ্যে ঢুকেছে এবং ভয়ও পাচ্ছেন, কারণ বিনয় মিশ্রকে নাকি খুব তাড়াতাড়ি দেশে ফেরানো যাবে, আর তাতেই কান্নার রোল কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে। সব কান্না তো আর চোখের জল ফেলে হয় না, সবটা দেখা যায় না। তবে আমি এটা একটা বলে দিই, কে গ্রেফতার হবে আর কে হবে না, বা আদৌ কেউ গ্রেফতার হবে কিনা, সেটা অনেক গভীর প্রশ্ন। কিন্তু একটা কথা ঠিক যে তৃণমূলের আমদানি বন্ধ হয়ে গিয়েছে, চোরা কারবারের আমদানি বন্ধ হয়ে গিয়েছে। তল্লাশিতে গতি আসায় টাকা দেওয়া বন্ধ করেছেন সব ব্যবসায়ীরা। উত্তরপ্রদেশে 2017 সালের যে বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার একটা পথ নিয়েছিল। মায়াবতী এবং মুলায়ম সিং যাদবদের এইভাবে কালো টাকার যে ব্যবহার ভোটে, সেটা বন্ধ করে দিতে পেরেছিল। মূলত এই সপা বসপার একটা বড় টাকা নেপালে বিনিয়োগ হয়ে থাকে কাছাকাছি, কিন্তু সেখান থেকে টাকা আসার একটা রাস্তা বন্ধ হয়েছিল নোট বাতিলের সময়। আপনাদের মনে আছে, ওই রাজ্যের সাফল্য পেয়েছিল বিজেপি, আর পেছন ফিরে তাকাতে হয়নি। যোগী আদিত্যনাথ একেবারে বদলে দিয়েছেন রাজ্যটাকে। এই সপা বসপাকে ঘায়েল করার সেই পথ কি এই রাজ্যেও তৃণমূলকে দাবিয়ে দিতে? উত্তরের জন্য এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন।